তোমাদের সকলকে অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমরা যে পর্বটা শুরু করেছি সেই পর্বের প্রাইমারি ইন্টারভিউ কিভাবে তোমরা দেবে তার ক্লাস নাম্বার হচ্ছে 13 বা ক্লাস নাম্বার 13। তো কিভাবে প্রস্তুতি নেবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমরা বেশ কিছু ক্লাস আগে করে নিয়েছি। তো আজকে আবার নতুন করে বিষয়টাকে শুরু হলো এবং তোমাদের যে রিকোয়েস্ট ছিল যে স্যার কোয়েশ্চেন সংখ্যা একটু বাড়াবেন, কোশ্চেন সংখ্যা একটু বাড়ানো হয়েছে। এবং আজকের আমরা যেটাকে টার্গেট রেখেছি যে যারা একটু বেশি বেশি বাংলা সরি বলতে ভুল হলো, যাদের বিষয় বাংলা আছে তাদেরকে মেনলি ফোকাস করা হয়েছে। তাছাড়াও বাংলা বিষয়ে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সেগুলোকে এলাবোরেট করে ভালো করে গুছিয়ে বলার যে কীভাবে যায় সেইভাবে আমরা আলোচনা করেছি। ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো, আমাদের মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ব্যাচ শুরু হয়েছে। তো তোমরা চাইলে নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ব্যাচ চালিয়ে থাকি, সেই বিস্তারিত বিবরণ তোমাদের দেওয়া আছে। এবার আমরা শুরু করছি আমাদের প্রথম তোমাদের বেশ কিছু জনের কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের উত্তরগুলোকেই আমরা করেছি। প্রথম যে ইন্টারভিউ রুমে কী জিনিসগুলো মাথায় রাখতে হবে বা কিভাবে কি আলোচনা করব সেই জিনিসগুলো। দেখো, ইন্টারভিউ রুম একটা গুরুত্বপূর্ণ জায়গা। ইন্টারভিউ রুমে তোমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো পরীক্ষা কেন্দ্রে যে বিষয়গুলো বা ইন্টারভিউ রুমে যে বিষয়গুলি তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো আমরা প্রথমে পয়েন্টে আলোচনা করি যে পরীক্ষা কেন্দ্রে যে বিষয়গুলি মাথায় রাখবেন। দেখো, প্রথমে জানিয়ে রাখি, ভাইবা বোর্ড গঠিত হয় তোমার ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অফ কাউন্সিল এর কর্মকর্তা ও জেলার সরকারি কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে গঠিত হয়। তবে এই বছর যেটুকু শুনছি যে সবাই দাবি রাখছে যে কলকাতাতেই যেন হয়, প্রত্যেক জেলাতে না হয়ে জেলাতেই যাতে ইন্টারভিউ হয় সেই একটা দাবি রাখছে, কারণ স্বচ্ছতার একটা বিষয় থেকেই যাচ্ছে। এবার দেখো, আমরা মেন পয়েন্টে আসি। সেখানে তো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়েই ইন্টারভিউ প্রসেসটা হয়, বিভিন্ন প্রফেসর বা অধ্যাপক অধ্যাপিকারা থাকেন। পরীক্ষা কেন্দ্রে যে বিষয়গুলো রাখতে হবে, দেখো প্রথমত বলি, নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে তোমরা পৌঁছাবে। অবশ্যই হাত তোমরা স্যানিটাইজ করে যাবে এবং মুখে অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরে যাবে। তাছাড়াও পয়েন্ট মনে রাখবে যে এটি হচ্ছে তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই কারোর সাথে ঝগড়া ঝামেলা বা অশান্তিতে জড়িয়ে পড়বে না, বা নিজেকে ফিট রাখার চেষ্টা করবে। অযথা কারোর সাথে বেশি কথাও বলবে না। ভেরিফিকেশন রুমে আপনার অরিজিনাল এবং দুটি করে জেরক্স আলাদা করে রাখুন, পরপর ফাইল করে রাখবেন। যদি জেরক্স ডকুমেন্টসে সাইন করতে বলা হয় তাহলে যদি সেলফ অ্যাটেস্টেড করতে বলা হয় তাহলে সেলফ অ্যাটেস্টেড সাইন করবে, না হলে কিন্তু অযথা করার দরকার নেই। তবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখছি, তোমরা একটু স্ক্রিনটা লক্ষ্য করো। দেখো, তোমাদের ধরে নাও এটা তোমাদের একটা ডকুমেন্টেশন। এটা একজন তোমাদেরকে খুব অ্যাওয়ার করতে চাই আমি এই জন্যেই। ধরো তোমার এইখানে আধার কার্ড আছে, এইটা আধার কার্ডের ফুল পেজ, এবং এই পেজের মধ্যে আধার কার্ডটা শুধুমাত্র ছেপেছে এইটুকু অংশ। ওকে, পুরো ফুল পেজের মধ্যে। তাহলে তোমরা সাইনটা কিভাবে করবে? আমি বললাম যে এইটা হচ্ছে ওই জেরক্সের পেজটা, ঠিক আছে, টোটালটা। আর আধার কার্ডে তোমার নাম ফটো শুধুমাত্র এইটুকু অংশে পড়ে আছে। আমরা ন্যাচারালি সাইন করি এই পোর্শনটাই, যেটাকে অ্যাটেস্টেড বলে বা সেলফ অ্যাটেস্টেড আমরা বলছি এটাকে। কিন্তু দেখো, এখানে মনে রাখবে আইনি কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। আমি এত কথা বলতে পারছি কারণ হচ্ছে আমি নিজে একজন আইনজীবী। তাই তোমরা মাথায় রাখবে, তোমরা যখন সাইন করবে অলওয়েজ তোমাদের যে মেন কপি রয়েছে সেই কপির উপর দিয়ে যেন সাইনটা এইভাবে চলে যায়, এইভাবে চলে যায়, ঠিক আছে। তবে তোমার ফেসের উপরে যেন না পড়ে, এইভাবে যে প্রিন্টেড অংশ রয়েছে সেই প্রিন্টেড অংশের মধ্যে তোমার সইটা যেন থাকে, এটা মাথায় রাখবে। তাহলে তুমি অনেক কিছু করাপশন বা অনেক কিছু জালি জায়গা থেকে হয়তো নিজেকে সেফ রাখতে পারবে। পুরোপুরি ফাঁকা অংশের মধ্যে তুমি হয়তো সই করলে সেক্ষেত্রে হতে পারে কি, তোমার সইটা ওখানে থেকে তুলে নিয়ে তোমাকে বিভিন্ন রকম তুমি স্ক্যামে পড়তে পারো। যাই হোক, বেশ, নেক্সট হচ্ছে নীল বা কালো পেনে সাইন করবে। তবে চোখ কান অবশ্যই সতর্ক রাখবেন। এ সময় যেন কোথাও স্বাক্ষর করতে বাকি না থাকে বা সই করতে বাকি না থাকে, সেগুলো দেখতে হবে। কাজ সম্পন্ন হলে পুনরায় আবার চেয়ারে এসে বসবেন এবং অপেক্ষা করবেন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য। এই কটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে।
এরপর আসবো আমরা নেক্সট পয়েন্টে আছে যে আমাদের নেক্সট পয়েন্ট যেটা করেছি, ইন্টারভিউ রুমে ঢোকা এবং বেরোনোর কীভাবে বেরোবে বা কৌশল কী থাকবে তোমার ঢোকা বেরোনোর জন্য। দেখো, ইন্টারভিউ রুমে ঢোকার আগে রুমের বাইরে যে চেয়ার থাকবে সেই চেয়ারে তোমাকে বসানো হবে, সেখানে চেয়ারে আরাম করে বসবে। এবার কিছু সময় পরেই বেল পড়বে, ওখান থেকে আপনাকে উঠে দাঁড়ানোর জন্য বলা হবে। ইন্টারভিউ দরজা হালকা করে খুলে বলবেন, হালকা করে মানে নর্মাল যে দরজা থাকে সেই দরজা হালকা করে খুলে বলবেন যে স্যার আমি আসতে পারি। এবার দেখো, এইখানে একটা আমি প্রবলেম দেখেছি ছেলে মেয়েদের মধ্যে, যে যখনই বলে স্যার আমি আসতে পারি, মানে এটা বলে কখন, রুমে অলরেডি সে ঢুকে গেছে, তারপরে বলছে যে স্যার আমি আসতে পারি। মানে তুমি করবে, সঠিক প্রসিডিওর হচ্ছে তুমি দরজাটা জাস্ট একটু খুললে, মানে পুরো দরজাটা নেই, 40 থেকে 50% দরজাটা খুললে তারপরে ওই দরজার বাইরে থেকেই বলবে যে স্যার আমি আসতে পারি। অনেক ছেলে মেয়েদের মধ্যে আমি দেখি কি, দরজা অলরেডি ঢুকে গেছে তারপর বলছে স্যার আমি আসতে পারি, এটা যেন না হয়। দরজার বাইরে থেকে স্যার আমি আসতে পারি। এবার এখানে কেউ কেউ বলতে পারে যে স্যার মে আই কাম ইন। দেখো, এইখানে আমি বলবো তোমরা ইংরেজিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ ইংরেজিতে স্টার্ট করলে ওনারা হয়তো যদি পুরোটাই ইংলিশে করে সেক্ষেত্রে একটা তোমার ঝুঁকি থেকে যায়। এবার তুমি যদি কমফোর্টেবল থাকো ইংরেজিতে, যে না স্যার আমার কোনো অসুবিধা নেই, আমি পুরোটাই ইংরেজিতে ইন্টারভিউটা দিতে পারি বা দিতে পারবো, তাহলে ঠিক আছে। এবার তোমাকে আরেকটা জিনিস থাকতে হবে, তোমার যদি ইংরেজি মিডিয়াম হয়ে থাকে, মানে তুমি ইংরেজি মিডিয়ামের ছাত্র বা ইংরেজি মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে ইংলিশটাই। বেশ, তারপরে হচ্ছে টেস্ট রুমে ঢোকার সময় কারুকার্য করে হাঁটতে যাবেন না, মানে স্টাইল করে একদম সালমান খান একদম হ্যাচি উঁচিয়ে এদিক করে ওদিক করে ঘাড় ফাড় নেচিয়ে ইয়ে করে যে যাচ্ছি ওই রকম করবেন না, একদম সিম্পল সাধারণভাবে হেঁটে যাওয়া করবেন। এবং চেয়ারে গিয়ে আমি অনেক ছেলেমেয়েকে মক ইন্টারভিউ দেখি যে এসেই চেয়ারে বসে পড়ে। আপনাকে যতক্ষণ না বলা হচ্ছে যে আপনি চেয়ারে বসুন, ততক্ষণ কিন্তু চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়েই থাকবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর বোর্ড মেম্বারদের উদ্দেশ্যে মানে দাঁড়িয়ে থেকে বা বসতে যদি বলা হয় তখন বসে বোর্ড মেম্বার যিনারা রয়েছেন মেম্বারদেরকে অবশ্যই বলবেন গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং, যেটাই থাকবে সেই সময় সেটা বলবেন, বা সুপ্রভাতও দিয়ে বলতে পারেন। বেশ, এই বোর্ডে মেম্বারদের ব্যবহারে আপনি আপ্লুত হয়ে যাবেন না বেশি। আর চেয়ারে বসতে বললে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবে। আর হাত দুটো এবার চেয়ারে বসার পর মেন প্রবলেম হয়ে যায় হাতটা কোথায় রাখবো, এটা বড় একটা প্রবলেম। যারা অভিনয় করেছে টুকিটাকি, যারা থিয়েটার করেছে বা নাটক করেছে, তাদের ক্ষেত্রেও একটা বড় সমস্যা। স্বয়ং উত্তম কুমার নিজে বলতেন যে অভিনয় করবো তো ঠিক আছে, কিন্তু হাতটা রাখবো কোথায়। তুমি হাত রাখার বিষয়টা যদি দেখতে চাও কোনো অভিনেতার মধ্যে, তাহলে কোনো সময় তুমি একটু রঞ্জিত মল্লিকের সিনেমাগুলো দেখবেন উনি হাত কীভাবে প্রত্যেকটা পার্টে নাড়িয়ে থাকেন, যে প্রত্যেকটা জিনিসে হাত কীভাবে দেখাতে হয়, হাত কীভাবে ইয়ে করতে হয়, পুরো খুব ক্লিয়ার সাথে করেন। তো এখানে অবশ্যই হাতটাকে হাঁটুর উপরে রাখবেন, হাঁটার উপরে একদম স্ট্রিপভাবে বসে গেলে যাবে না, কমফোর্টেবলভাবে বসবে। এবার প্রশ্নগুলি তারপরে মন দিয়ে শোনার পর তারপরে উত্তর দেবে। মানে এমন নয় যে প্রশ্নটা বলে দিলেন কোনো একটা ইন্টারভিউয়ের সম্মানীয় স্যার যিনারা রয়েছেন বা ম্যাডাম যিনারা রয়েছেন বলে দিলেন, আপনি আবার জিজ্ঞেস করলেন যে স্যার কী বললেন, আমি তো ঠিক শুনতে পেলাম না। তো সেটা মানে খুব ঠান্ডা মাথায় থেকে তাদের প্রশ্নটাকে ভালো করে শুনবেন, তারপর অবশ্যই তাদেরকে সমস্ত মেম্বারদেরকে তাকিয়ে উত্তর দেবেন। এবার এখানে একটা লার্জার একটা কোশ্চেন থাকে যে স্যার ধরুন 4 জন আছে ইন্টারভিউ প্যানেলে, এবং 4 জনের মধ্যে থেকে কোশ্চেন করলো একজন, এবং সেই একজনকেই কি উত্তর দেবো না সবাইকে উত্তর দেবো করতে হবে। দেখো, অবশ্যই তুমি ফোকাস রাখবে ওই স্যারকেই যিনি প্রশ্ন করছেন, কিন্তু তার বাইরেও বাকি 3 জন জেনে বসে আছেন তিনাদেরকেও কিন্তু সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। মানে প্রত্যেক মানে মেম্বারের দিকেই তাকিয়ে তোমাকে উত্তর জানাতে হবে, এবং শেষে অবশ্যই চেষ্টা করবে ধন্যবাদ বলার, বা প্রশ্ন করার জন্য ধন্যবাদ, প্রশ্নটা যখন তোমাকে করলো তখন হয়তো ধন্যবাদ জানাতে পারো। ইন্টারভিউ শেষ হলে বোর্ড মেম্বারদের মধ্যে একজন অবশ্যই আপনাকে বলবেন আপনি এবার আসুন। মানে যখন তোমার ইন্টারভিউ মনে হলো যে ওনাদের শেষ করে দেওয়া উচিত, তখন আপনাকে বলবে আপনি এবার আসুন। তখন আর একবারও ধন্যবাদ জানিয়ে মেরুদণ্ড সোজা রেখে পেছনে বেরিয়ে যান। মানে একদম তুমি যখনই বললে আপনি এবার আসুন, তো
সবাইকে ধন্যবাদ জানিয়ে তুমি কিন্তু চলে যাবে। তুমি আমাকে সুযোগ দিন স্যার, এই করুন, হাত জোর করছি, এ করছি, এসব বলার দরকার নেই। তুমি সোজাসুজি তোমার হয়ে যাবে, তুমি চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে অবশ্যই তুমি চলে যাবে, এটা মাথায় রাখবো। তোমাদের পরবর্তী বিষয় হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যা করবেন, মানে কোন কোন জিনিসগুলো তোমাকে করতে হবে সেই বিষয়টা আমি একটু আলোচনা করে দিই তোমাদেরকে। দেখো, শুভেচ্ছা বিনিময় করে অনুমতি নিয়ে চেয়ারে বসতে হবে, আমি আগেই বলেছি। আচ্ছা, পোশাক পরিচ্ছদের বিষয়টা আমি আগেই বলেছি, চেষ্টা করবে ফর্মাল ড্রেস পরার। তবে নিজেকে খুব বেশি স্মার্ট করার দরকার নেই, যে একদম চুলটা সেই যাচ্ছাতাই করে দিলাম, একদম উপরে করে দিলাম। মেয়েদের উদ্দেশ্যে বলছি, স্ট্রেট করে চলে গেলাম, একদম পার্লারে ভালো করে সেজে গুজে একদম চলে গেলাম, ওই রকমটা প্রয়োজন নেই। তোমরা জানো, তোমরা প্রত্যেকেই শিক্ষক, অলরেডি শিক্ষকতার প্রথম ধাপ পেরিয়েছো তোমরা, তোমাদেরকে নতুন করে কিছু এই বিষয়ে বলার নেই। একদম ভদ্র সভ্য পোশাক পরবে, যেটা খুব কালারফুল নয় এবং খুবই যে একদম বয়স্কদের মতন লাগছে সেটাও নয়। ফর্মাল টি শার্ট জামা পরে যাওয়ার চেষ্টা করবে। মেয়েদেরকে যদি সম্ভব হয় অবশ্যই শাড়ি পরতে পারো, চুড়িদারও বা সালোয়ারেও কোনো অসুবিধা নেই। বেশ, এখানে আমি আগেও আলোচনা করেছিলাম যে বিভিন্ন রকম কোশ্চেন্স হতে পারে এই রিগার্ডিং পোশাক নিয়ে বিতর্কমূলক, সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি আগে বলে দিয়েছি। তো সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ভদ্রস্থ পোশাক কিন্তু অবশ্যই তোমাকে পরতে হবে, এবং সেই পোশাকটা তুমি যেটাই পরছো সেটাকে যেন অবশ্যই তোমাকে ক্যারি করতে হবে। ঠিক আছে, এবার দেখো, ভদ্রস্থ পোশাক কোনটা এটার কিন্তু এক্স্যাক্ট কোনো ডেফিনেশন নেই। এবার ডেফিনেশন না থাকার জন্য কিন্তু কোনটা ভদ্রস্থ কোনটা ভদ্রস্থ নয় এটা বলাটা কিন্তু খুব মুশকিল। তবে তোমরা, আমি আবারও বলছি, তোমরা যেহেতু প্রত্যেককে শিক্ষিত, মানে শিক্ষকের একদম দোরগোড়ায় রয়েছো শিক্ষক হওয়ার, তো তোমরা প্রত্যেকে জানো কোনটা ভদ্র পোশাক কোনটা ভদ্র পোশাক নয়। বেশ, পরবর্তী জিনিসে সেটা হচ্ছে নিজের বিষয় সম্বন্ধে, যেটা তোমার বিষয়, যেমন তুমি যেটাতে গ্র্যাজুয়েশন করেছো সেই গ্র্যাজুয়েশনের বিষয়টা তোমাকে একটু জানতে হবে। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্সে নিজেকে একটু আপডেট রাখতে হবে, যে যেমন কী কী বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আপডেট কী রয়েছে। আমি তোমাদেরকে একটা 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স করে আমি যে গ্রুপে তোমাদেরকে শেয়ার করে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো, বা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমাদের একটা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলেও থেকেও তুমি পেয়ে যাবে। বেশ, তাছাড়াও নিজে তোমাদের, এবার অনেকে আছে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো সেই বিষয়ে তোমরা সেক্ষেত্রে যারা নতুন ছেলে আছো বা মেয়ে আছো, তারা নিজের সাবজেক্ট ছাড়াও সিডিপিটাকে তোমরা তা একটু ফোকাস করবে। ইন্টারভিউয়ে তোমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে ভালো শ্রোতা হতে হবে, তোমাকে ভালো করে কিন্তু সমস্ত কথা শুনতে হবে, ধৈর্য ধরে স্থিরভাবে প্রশ্নগুলিকে ভালো করে শুনতে হবে। আমি এই বিষয়টা আগেই বলেছি। সকল সদস্যদের প্রতি তোমার আই কন্ট্যাক্ট থাকতে হবে, মানে হ্যাঁ, এই পোস্টটা জিনিসটা আগেও বললাম যে আই কন্ট্যাক্ট সবার উপরে তোমাকে কানেক্ট থাকতে হবে। আমি দেখেছি প্রথম দিকে যে বেশ কিছুজন মক ইন্টারভিউ আমার কাছে যখন দিয়েছে, তখন উপর দিকে তাকিয়েছে, কেউ নিচের দিকে খুব বেশি ভয় পেয়ে গেলে তাকছে, কাউরি দেখছি না হাত কাঁপছে, পা কাঁপছে। তো এই ধরনের যদি কাউরি সমস্যা থাকে, তারা যে কোনো একটা গাইড নিতে পারো, তোমরা না নিলেও চলবে। বেশ, সেক্ষেত্রে তোমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবে। আর নেক্সট হচ্ছে তোমরা অবশ্যই, মানে প্রত্যেক ইন্টারভিউয়ার যিনি রয়েছেন প্রত্যেকের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, যেটাকে আমরা আই কন্ট্যাক্ট বলি। মানে চোখে চোখ রেখে, মানে সেই যে বিরাট ভয়ঙ্করী একটা রূপ ধারণ করে নেবে সেটা নয় কিন্তু। বেশ, তারপরে আমি নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তুমি পারবে সেই কনফিডেন্স রাখতে হবে। যেমন তোমাদের একটা বিতর্ক ঠিক বলবো না, একটা কমন প্রশ্ন হয় যে তোমাকে কেন নেওয়া হবে। অনেক তো ভালো ভালো ক্যান্ডিডেট আছে, তোমার তো স্কোর অনেক কম, তুমি অতটা ভালো স্টুডেন্ট নয়। সেক্ষেত্রে তোমাকে গুছিয়ে তোমাকে উত্তর দিতে হবে যে স্যার, আমার মনে হয় আমি এই জবটার জন্য ক্যাপেবল, তো সেটার জন্য আমি আমার কর্তব্য নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে আমি আমার কাজটা করতে পারবো বলে মনে হয়। সেক্ষেত্রে আমি মনে করি আমাকে নিলে আমাদের স্কুলের অনেক বা শিক্ষা ব্যবস্থার হয়তো অনেক সুবিধা হবে। মানে তোমার প্রশ্নের উত্তরটা, মানে আমার মতে বলে এমনভাবে হবে যে তোমাকে এমনভাবে বোঝাতে হবে যাতে ইন্টারভিউরা এটা ভাবে যে অ্যাকচুয়ালি তোমাকে যদি নেওয়া হয় সেটা ওদের প্রফিট না, মানে তোমার প্রফিট না, মানে স্কুলের লাভ হবে, স্কুল কর্তৃপক্ষ বা বোর্ডের লাভ হবে তোমাকে নিয়ে। তোমাকে সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যে মাধ্যমেই দেবেন সেই মাধ্যমে কিন্তু উত্তর দেবেন। আমি আগেও বললাম মাধ্যমের বিষয়টা। নিজের প্রতি অবশ্যই হতে হবে, মানে তোমাকে হয়তো জাজমেন্ট করতে হতে পারে যে তুমি কতটা অসৎ বা সৎ আছো, সেটা দেখতে হবে।
এবার হচ্ছে একটা কমন প্রশ্ন জিনিস থাকে যে একসাথে একাধিক প্রশ্ন করে দেওয়া হলো, এই স্যার একটা প্রশ্ন করছে, ওই স্যার একটা প্রশ্ন করছে, এই স্যার একটা প্রশ্ন করছে, তুমি প্রশ্নের অর্ধেক উত্তর দিলে তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আরেকটা স্যার পাশ থেকে করে দিল। সেক্ষেত্রে তোমাকে এক এক করে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। নেক্সট হচ্ছে তোমার দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের পয়েন্ট অফ ভিউ কিন্তু দৃঢ় রাখতে হবে, যে তুমি কিভাবে চিন্তা করো। এটা থেকেও আমি যেটাকে মনে করি ব্যক্তিগতভাবে যে নিজের পয়েন্ট অফ ভিউ দেখে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ইন্টারভিউটা পাস করতে গেলে তোমার কি ভিউ প্রয়োজন, সেটাতেই আমরা বারবার তোমাদেরকে অলরেডি 12টা ক্লাস দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট অফ ভিউ থাকলে তোমরা মানে পরীক্ষাটা পাস করতে পারবে, কোন মানে তোমার আইডেন্টিটি কী আছে, তুমি কি পলিটিক্যালি বিশ্বাস করো বা রিলিজিয়ানে কি বিশ্বাস করো, সেটা ফ্যাক্টর না, সেটা ফ্যাক্টর হচ্ছে তোমাকে ইন্টারভিউ পাস করতে গেলে কোন উত্তরটা দিতে হবে সেইটাকে তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট তারপরে হচ্ছে স্বভাবগতভাবে জীবনে ছন্ন ছাড়া বাউন্ডেলে ইন্টারভিউয়ের সময়টুকু পরিপাটি ও সবরিতে থাকতে হবে, মানে স্বভাবগতভাবে তুমি একদম বাস্তবিকভাবে তোমাকে খুব মানে উপযুক্তভাবে থাকতে হবে। নেক্সট হচ্ছে পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব নিজের দোষ কীভাবে দূরে রাখবেন, তোমার যেগুলো ফল্ট আছে বা তোমার যেগুলো প্রবলেম আছে সেগুলো কীভাবে দূরে রাখবে। দেখো অনেকে যেন সমস্যা থাকে যে চোখজনিত সমস্যা থাকে, যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন পরীক্ষক দেখে মানে যিনি প্রশ্ন করছেন তার দিকে উত্তর দেবেন তাকিয়ে, অবশ্যই চোখে চোখ রেখে, যেটা বললাম। তো চেষ্টা করবেন ওই একই সঙ্গে বাকি মেম্বার দিকেও তাকাতে হবে। এটাকে আপনাকে কিন্তু যদি আপনার মধ্যে প্রবলেম থাকে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। গলার স্বরজনিত সমস্যা, অনেকে কি হয় পার্সোনালিটি টেস্টের সময় নার্ভাস হয়ে যায়, বা এটা নার্ভাস হয়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়, এটা কিন্তু অস্বাভাবিকের কিছু নয়। এটার জন্য তোমাকে দরকার কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু এই প্রবলেমের সলিউশন নেই। তবে উৎকণ্ঠা বা টেনশনের জন্য অনেক সময় কথা তাড়াতাড়ি হয়ে যায়, তোতলা হয়ে যায়, এইগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে হাতজনিত একটা সমস্যা থাকে যে কোথায় হাতটা রাখা হবে মেম্বারদের, তো হাতটাকে তোমাকে আগেই বললাম থায়ের উপরে রাখতে হবে বা হাঁটুর উপরে রাখতে হবে, মানে তুমি টেবিলের সামনে দিয়ে দিল, টেবিলের উপরে সাইডের টেবিলের উপরে তুমি হাত রেখে দিলে, বা এগুলো করবে না। অনেকের পায়ের সমস্যা থাকে, যেমন পা দেখবে, আমি দেখেছি বহুজনকে যে চেয়ারে বসলো পাটা কাঁপায়, টুকটুক টুকটুক করে পা কাঁপাতে থাকে, সেগুলো করবে না, সেটা খুব মানে খারাপ দেখায় দেখতে, ঠিক আছে, খুবই লাগবে না। তো এই অভ্যাসগুলো নিজেকে যদি করে অভ্যাস থাকে সেগুলো দূর করতে হবে। তারপর অনেকে আছে যেমন দেহজনিত সমস্যা হয়, যেমন চেয়ারে বসলে অজান্তেই কীভাবে বেঁকে যায় বুঝতেই পারে না, তো সেইগুলো মানে কী বলবো, হেলান দিবে, অবশ্যই হেলান দেওয়ার উপর না, মানে হেলানটা দেবে খুব বেশি যে হেলান দিয়ে দিলে তাও নয়, মানে কমফোর্টেবলভাবে মেরুদণ্ড সোজা রেখে হেলান দেবে, ঠিক আছে। মানে তুমি যে মানে একদম হেলান দিয়ে একদম শোয়ার মতন বসে গেলে সেরকম নয়, হেলান দিয়ে চুপ করে আরাম করে বসতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে এবার মাথায় রাখতে হবে যে ইন্টারভিউয়ে যে কাজগুলো একেবারেই করা যাবে না, সেই পয়েন্টটা বলে দিই তোমাদের। যে ইন্টারভিউ বোর্ডে দেখো একেবারেই যেগুলো করবে না সেটা হচ্ছে প্রথমে ইন্টারভিউ ঢোকার আগে হীনমন্যতায় ভুগলে হবে না, যে আমার কী হবে এই নিয়ে খুব টেনশন নিয়ে ফেলেছো, এরকম হীনমন্যতায় ভুগলে কিন্তু চলবে না। নেক্সট হচ্ছে ক্যাজুয়াল ড্রেস পরে চলবে না। প্রথমত বলে রাখি, আগের দিনও আমরা মক ইন্টারভিউ যখন চলেছিল আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে বলেছিলাম যে জিন্স কোনোভাবেই পরা যাবে না। তো যে এই সেরকম ক্যাজুয়াল টি শার্ট পরে চলে গেলাম, জিন্স পরে চলে গেলাম, ঠিক আছে, এমন একটা জামা পরলাম খুব টাইট একদম, আমি ছেলেদের কথা বলছি, খুব টাইট একটা জামা পরে চলে গেলাম। হয়তো একটু আমাদের ছেলেদের তো সব অনেক দিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে, একটু সবার ছেলেদের ভুঁড়ি হয়েছে, ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে, এরকমটা হলে হবে না। মানে একটা মানে কী বলবো, ড্রেস তোমার হবে একদম যে খুব অ্যাট্রাকটিভ তা নয়, ড্রেস হবে তোমার ফর্মাল ড্রেস পরার চেষ্টা করবে। যেমন ধরো যেটা করবে না সেটা হচ্ছে তুমি সরকারি যে নীতি রয়েছে, সরকারের যে ভিউ পয়েন্ট রয়েছে, সরকার যে জিনিসগুলো যেভাবে চিন্তা করছে, তো তুমি সরকারের একজন প্রতিনিধি বা শিক্ষক হতে চলেছ, সেই গভর্নমেন্টের চাকরি চলছো, তো তুমি সরকারেরকে সমালোচনা করলে কিন্তু তোমার হবে না,
একদম ক্লিয়ারভাবে বলছি, এইভাবে কিন্তু কেউ বলে না, ঠিক আছে? তোমাকে সরকারকে সমালোচনা করলে হবে না। হ্যাঁ, তোমাকে যদি কাউন্টার কোশ্চেন করে যে সরকারের সম্বন্ধে কোনো একটা বিতর্কিতমূলক প্রশ্ন করলো, তোমাকে কিন্তু সেই বিষয়টাকে, আমি আগেও বলেছি, ওটাকে ব্যালেন্স করবে। ওটাকে না তুমি সরকারের পক্ষে বলবে, না খুব একটা বিপক্ষে বলবে, যদি খুব কন্ট্রোভার্সাল টপিক হয়। তাছাড়া তুমি কোনো পক্ষের দিকে তোমাকে গেলে হবে না। আবার একটা হচ্ছে যে অনেকে না খুব ওভার কনফিডেন্স থাকে, তো ওভার কনফিডেন্সের দিকেও গেলে হবে না, তোমাকে একটা ব্যালেন্সিংয়ে যেতে হবে। কোনোভাবেই প্রমাণিত বা প্রতিফলিত যেন না হয় যে তুমি কর্মবিমুখ বা তুমি ফাঁকিবাজ, এই রকম তোমার অ্যাটিটিউডের মধ্যে বা তোমার বিহেভিয়ারের মধ্যে যেন না হয়। অনুমান করে উত্তর দেওয়া না দেওয়াই ভালো। যদি করতেই হয় তাও অনুমতি নিয়ে অনুমান করে উত্তর দিতে পারো। তারপর হচ্ছে ইন্টারভিউতে অনেকেই দেখছি হন্তদন্ত হয়ে প্রবেশ করে, হ্যাঁ স্যার ঢুকলাম ঢুকলাম স্যার, স্যার বলুন স্যার, হ্যাঁ, এরকম করলে হবে না কিন্তু। একদম খুব সিম্পল, খুব সাধারণভাবে প্রবেশ করবে এবং খুব ইজিলিভাবে প্রবেশ করবে। আগেও বলেছি, বিনা অনুমতিতে বসবে না। টেবিলে বা চেয়ারে কোনো জিনিস নিয়ে নড়াচড়া করবে না। মানে অবশ্যই যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ছেলেই বলো মেয়েই বলো, প্রত্যেকে কিন্তু অবশ্যই নিজের কাছে পেন রাখবে। তোমাকে হয়তো সই করতে বললো, হ্যাঁ স্যার পেন, তুমি টেবিলে বসে আছো, তুমি চেয়ারে বসে আছো, স্যাররা সব টেবিলে, স্যার আপনার পেনটা যদি একটু দেন তাহলে খুব ভালো হয়, আমি সইটা করে নিই একটু। বা হয়তো তোমাকে কিছু লিখতে দিল, যে তুমি একটু কিছু লিখে দেখাও তো, হ্যাঁ স্যার আমি তো পেন আনি নাই, স্যার আপনার পেনটা যদি একটু দেন। এইগুলো খুব খারাপ অ্যাটেনশন হয়। তোমরা অবশ্যই একটা নিজের সঙ্গে কিন্তু ব্ল্যাক পেন, ব্লু পেন পেনতেও অবশ্যই রাখবে নিজের কাছে, ছেলেই বলো মেয়েই বলো। প্রশ্ন করা হলে চুপ থাকবে না, মানে যে হ্যাঁ যদি উত্তর দিতে পারো তো বলবে হ্যাঁ উত্তর এটা হবে, আর না হলে তুমি কিন্তু বলবে না স্যার আমার এটা জানা নেই। হাসির কোনো প্রসঙ্গ উঠলে আপনি কিন্তু বেশি হাসবেন না। হ্যাঁ, মুচকি হাসি হাসতেই পারো, ঠিক আছে, হাসবে অবশ্যই, মুচকি হাসি হাসবে, কিন্তু হা 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 করে একদম সেই বিরাট করে হাসতে পড়ে গেলে সেরকম হবে না। চেয়ারে বসে পা, আমি বলেছি চেয়ারে বসে পা নাড়াবে না, বেশ। চাকরিটা আপনার কি হবে, এই প্রশ্ন, এ ধরনের প্রশ্ন কখনোই করবে না। মানে চাকরিটা তুমি হয়তো জিজ্ঞেস করলে, স্যার চাকরিটা কি হবে আমার, এই ধরনের প্রশ্ন করবে না। ভুল উত্তর একদমই দেবে না, যে জানা নেই বলবে হ্যাঁ জানা, স্যার আমার জানা নেই। যদি কোনো প্রবাবিলিটি থাকে, আমি বললাম প্রবাবিলিটি বিষয়টা, অধিক বেশি বড় উত্তর দেওয়া দাঁড়ানো, যতটুকু প্রশ্ন সেইটুকুই প্রশ্নেরই উত্তর দেবে। যে ভাষায় প্রশ্ন করা হচ্ছে বা যে ভাষাতে প্রশ্ন করা হচ্ছে সেটা অনুমতি চেয়ে সেই ভাষাতেই বাংলায় উত্তর দেবেন। যদি আপনি অন্য বিষয়ে কমজোরা থাকেন তাহলে বাংলাতেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও কিন্তু একটু লেন্দি হবে, কারণ অনেক কটা বিষয় আমি আলোচনা করব। এরপর আমার নেক্সট টপিক আছে যে, এটা তো গেল ইন্টারভিউ রিগার্ডিং বেশ কিছু প্রশ্নের উত্তর। এবার হচ্ছে এসআই অফিস, ডিআই অফিস এবং সিএলআরসি, এইগুলো কী, এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিই। দেখো, প্রথমেই আমি বলবো যে এসআই অফিসের, এই তিনটে অফিস যে রয়েছে, এসআই অফিস, ডিআই অফিস এবং সিএলআরসি সম্বন্ধে দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত যেগুলো রয়েছে, মাধ্যমে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করা হয়, মানে যে এসআই অফিস, ডিআই অফিস এবং সিএলআরসির মাধ্যমে। এবং প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও রয়েছে, এই দপ্তরের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তোমরা প্রত্যেকে এই বিষয়ে জানো। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনস্থ জেলাভিত্তিক প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং কিন্তু রয়েছে। তাহলে ডিপিএসসির পুরো নাম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে। এই জেলা সংসদের মাধ্যমে সংসদের চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শক, যেটাকে ডিআই বা ডিআই বলছি বা এসআই বলছি, যেমন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, যে ডিআইয়ের পুরো নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। আর প্রতিটি জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের গৃহ নির্মাণ থেকে শুরু করে পঠন পাঠন প্রতিটি ক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালন করে থাকে। এর মাঝে আছে প্রতিটি ব্লকে বা সার্কেলে আবর পরিদর্শক, যেটাকে আমরা এসআই বলছি, বা এসআইয়ের পুরো নাম যদি জিজ্ঞেস করতে পারে যে সাব ইন্সপেক্টর অফ স্কুলস, যারা তার সার্কেলের অন্তর্গত প্রতিটি আবর প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন সহ সমস্ত বিষয়ে পরিদর্শন করেন এবং ডিপিএসসিতে রিপোর্ট দিয়ে থাকে। এবং ডিপিএসসি দ্বারা প্রেরিত তথ্য সার্কেল লেভেলের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর হয়ে থাকে।
তাহলে পুরো জিনিসটা বোঝা গেল ডিআই এবং এসআইয়ের কাজ কী। একটা পুরো সিস্টেম রয়েছে, প্রথমে উপরে রয়েছে তোমার পর্ষদ, পর্ষদের নিচে রয়েছে ডিআই অফিস বা ডিপিএসসি, ডিপিএসসিটাকে চালাচ্ছে কারা, ডিআই চালাচ্ছে, ডিআইয়ের নিচে রয়েছে এসআই রয়েছে, যেটাকে বলছি আবর বিদ্যালয় পরিদর্শক। এবার প্রতিটি সার্কেল লেভেলে আবার সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কার্যাবলী সঠিক এবং সুন্দরভাবে করার জন্য আবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে একটি বিভাগ রয়েছে, বিভাগ তৈরি করা আছে, যেটি হলো ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার, যেটা সিএলআরসি, ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার, মানে এই যে এসআইয়ের অফিসের আন্ডারে রয়েছে সিএলআরসি। এবার একটা কোশ্চেন এখান থেকে হতে পারে যে এসআই অফিসকে বাংলায় কি বলে। এসআই অফিসকে বাংলায় বলে যে এসআইয়ের পুরো নাম বললাম একটু আগে যে সাব ইন্সপেক্টর অফ স্কুল, আর এসআইয়ের আবর বিদ্যালয় পরিদর্শক অফিস, আবর বিদ্যালয় পরিদর্শক অফিস। বেশ, এখানে আরেকটা হতে পারে কোশ্চেন যে তোমাদের জন্য, যে বলতে পারে যে এসএসকে বা এমএসকে এগুলোর পুরো নাম কী বা এগুলোর সম্বন্ধে জানতে হতে পারে। দেখো এসএসকে বা এমএসকে এই স্কুলগুলিতে কেন তৈরি করা হয়েছিল, কি এদের, দেখো এসএসকের পুরো নাম হচ্ছে যে শিশু শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র। এই শিশু শিক্ষা কেন্দ্র সর্বশিক্ষা মিশনের আওতায় বর্তমান সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসন দ্বারা এই বিদ্যালয়গুলি পরিচালিত হয় সমগ্র শিক্ষা মিশনের আওতায়, এবং প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলিতে পঠন পাঠন করানো হয়। নেক্সট হচ্ছে এমএসকে। এমএসকেটা কী জিনিস? এমএসকে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রতে কী হয়, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সর্বশিক্ষা মিশনের আওতায় বর্তমান সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এই বিদ্যালয় পরিচালনা করে থাকে, এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলিতে পাঠদান করা হয়। তবে মনে রাখবে 1 ডিসেম্বর থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা ডাইরেক্ট নিয়ন্ত্রিত করা হচ্ছে। এই দুই প্রকল্পের প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো খুবই বৃহৎ। এই দুই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার মান ব্যবস্থা করা এবং প্রতিটি স্তরের শিশুদের জন্য এবং তার উন্নয়নের জন্য উন্নয়ন ঘটানো, এটা হচ্ছে মেন লক্ষ্য। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে স্কুল শিক্ষায় সামাজিক ও জেন্ডার গ্যাপ পূরণ করা, স্কুল শিক্ষায় সকল স্তরের শিশুদের মধ্যে সমতা আনা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা, এগুলো রয়েছে মেন এদের লক্ষ্য। এরপর আমরা আর একটা টপিকের ওপর আলোচনা করব, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে যাব, সেটা হচ্ছে বই নামকরণ। দেখো বিভিন্ন তোমাদের বই অলরেডি রয়েছে, সেই বই নামকরণ আমাদেরকে করতে হবে। বই নামকরণটা কেন করা হয় সেটাও তোমাদেরকে বুঝতে হবে। দেখো পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা গঠিত সিলেবাস বিশেষজ্ঞ কমিটি 2013 সালে যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল অভিক মজুমদার। তার নেতৃত্বাধীন কমিটি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের বইগুলির পাঠ্যসূচি নির্বাচন ও নামকরণ দুই করেন। এক্ষেত্রে তারা প্রাইমারি এবং প্রাথমিকের বাচ্চাদের জন্য যে কটি বই আছে সব কটি নামকরণ করেছেন, এবং কিন্তু একইভাবে করা হয়েছে যাতে শিশুরাও ওই নির্দিষ্ট পুস্তকের প্রতি আকর্ষণ করতে পারে বা একাত্মবোধ গড়ে তুলতে পারে। ঠিক তেমনি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য একটি বই আলাদা করা হয়েছে, যার বইয়ের নাম দেওয়া হয়েছে আমার বই। প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, আমি পুরো ছক তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। যে বইটির মধ্যে বাচ্চাদের উপযোগী ছড়া, কবিতা, গণিত, ড্রয়িং সব কিছু আছে। শিশুরা সবসময় আত্মকেন্দ্রিক হয়, সে নিজেকে এবং নিজের জিনিসকে খুব বেশি চেনে ও ভালোবাসে। তাই তার বইটার নামকরণ যদি আমার বই করা হয়, তাহলে সে বইটির পাঠ্য বিষয়গুলির সম্পর্কে যেমন কৌতূহল হবে, তেমনি বইটি সম্পর্কে যত্নবান হবে। এবার বাকি বইগুলোর নামকরণ আমরা দেখব। আমার বইয়ের তোমরা প্রথম শ্রেণীর যে বই রয়েছে, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আমার বই পড়ানো হয়, সেটা সম্বন্ধে দেখলে। নেক্সট হচ্ছে বাটারফ্লাইয়ের নামকরণের পেছনের কাহিনী আমরা দেখব। বাটারফ্লাই শব্দের অর্থ হলো প্রজাপতি। রং বেরঙের প্রজাপতি সব বাচ্চাদের কাছে খুবই প্রিয়, তোমরা প্রত্যেকেই জানো, সবই প্রিয় হয়ে থাকে এবং আকর্ষণীয় হয়। ইংরেজি বইয়ের প্রতি বাচ্চাদের বেশি করে আকর্ষিত করার জন্য এই ধরনের রূপক নাম ব্যবহার করা হয়েছে বলে আমি মনে করছি। এটা তোমার উত্তর হবে। এই শ্রেণীগুলিতে বাচ্চাদের মূলত আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন
বিষয় শেখানো হয়। বাচ্চাদের মধ্যে ইংরেজি শব্দ ভাণ্ডার বাড়ানোর চেষ্টা করা হয়। ছোট গল্প, রঙিন চিত্রের মাধ্যমে এগুলি করা হয়েছে, যাতে করে বাচ্চাদের মধ্যে শব্দ ভাণ্ডার বাড়ার পাশাপাশি নীতি, নৈতিকতা, আদর্শবোধ এবং দৈনন্দিন জীবন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আর এই ধারণা তৈরি করতে গেলে বাচ্চাদের তো পাঠ্যপুস্তকের প্রতি আকর্ষণ তৈরি করতেই হবে। আর এই আকর্ষণ বাড়ানোর জন্যই আমার মনে হয় বাটারফ্লাইয়ের মতন রূপক বইটি নামকরণ করা হয়েছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে মাজারু বইয়ের নামকরণ। দেখো, শিক্ষার্থীদের কাছে শিখন যাতে আনন্দময় এবং আতঙ্কহীন এবং দলগত কল্পনাভিত্তিক হয়, তারই প্রমাণ রয়েছে এই বইয়ের মধ্যে। তাই এই বইকে ছবি নির্ভর এবং কর্মপত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে। তাই এই নামকরণ হয়েছে। মাজার ছলে হাসতে খেলতে শিখতে পারা, তাই এমন নাম। নেক্সট হচ্ছে তোমার কুটুম কাটাম বইয়ের নামকরণ। দেখো, কুটুম কাটাম বইয়ের নামকরণ হচ্ছে, কুটুম কাটাম বইয়ের মধ্যে ডট লাইনের মাধ্যমে শিশুকে লিখতে এবং শেখানোর কৌশল অবলম্বন করা হয়েছে, এবং বিভিন্ন লাইনে রেখা টানা ইত্যাদি ডট লাইনের মাধ্যমে এমন নাম, তাই। নেক্সট হচ্ছে পাতাবাহার বইয়ের নামকরণ। পাতাবাহার বইটির অর্থ বিচিত্র বর্ণ সুন্দর পাতা বিশিষ্ট গাছ। পাতাবাহার মানে হচ্ছে, তাহলে পাতাবাহার শব্দটির অর্থ হচ্ছে বিচিত্র বর্ণ সুন্দর পাতা বিশিষ্ট গাছ। এই গাছের মধ্যে যেমন নানা রকমের সুন্দর সুন্দর পাতা থাকে, তেমনি শিক্ষার্থীদের কাছে শিখনকে আনন্দময় করে তোলার চেষ্টা করা হয়। করে তোলার জন্য এই বইয়ের পাঠ্যগুলিকে নানান রঙে রঙ্গিত করা হয়েছে, পরিবেশিত করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের কাছে শিখন আনন্দময় হয়ে ওঠে। সেই জন্য পাঠ্যগুলির সঙ্গে রঙিন ছবি দিয়ে বিষয়টিকে আরও সুন্দর করে তোলা হয়েছে। নেক্সট হচ্ছে আরেকটি রয়েছে উইংস বইয়ের নামকরণ। দেখো, উইংস শব্দের অর্থ হলো ডানা। ডানার সাহায্যে প্রজাপতি যেমন এক ফুল থেকে অন্য ফুলে ওড়ে, ঠিক তেমনি শিশু শিক্ষার্থীদের এই বইটির সহায়তায় ইংরেজি আরও দক্ষ হয়ে উঠবে বলে আমি আশা করছি। এবার দেখো, তোমাদেরকে একটা মোটামুটি ছক দিয়ে রেখেছি। এই ছকটা তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। যে দেখো, প্রাক প্রাথমিকে কুটুম কাটাবে এবং মাঝারু পড়ানো হয়। এটা খুব আবছা হয়ে গেছে। এটা কুটুম কাটাম এবং মাঝারু পড়া হয়। ক্লাস 1-এ হচ্ছে 4টি বই। আমার বই, স্বাস্থ্য ও শরীর শিক্ষা, সহজ পাঠ, জগৎবাড়ি। ক্লাস 2-এ হচ্ছে তোমার আমার বই, স্বাস্থ্য শরীর শিক্ষা ও সহজ পাঠ ও জগৎবাড়ি। সরি। ক্লাস 3-তে হচ্ছে পাতাবাহার, বাটারফ্লাই, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আমার গণিত, আমাদের পরিবেশ, উইংস এবং জগৎবাড়ি। ক্লাস 4-এ হচ্ছে পাতাবাহার, ভাষাপাঠ, বাটারফ্লাই, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আমার গণিত, উইংস এবং জগৎবাড়ি। ক্লাস 5-এ হচ্ছে পাতাবাহার, ভাষাপাঠ, বাটারফ্লাই, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আমার গণিত, পরিবেশ, উইংস এবং জগৎবাড়ি, এই কটি বই। এরপর আমরা চলে আসবো সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারের পালায়। অলরেডি আমি তোমাদের প্রথমে বলেছিলাম ভিডিও কিন্তু আজকে অনেক বড় হবে। দেখো, প্রথম আমাদের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লাসে ব্ল্যাক বোর্ড ব্যবহার করার সময় আপনি কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ইন্টারভিউ একদম কোশ্চেনটা কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় রিপিটেডভাবে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। দেখো, ব্ল্যাক বোর্ড আমাদের ছেলেমেয়েরাও কিন্তু ভুল করে। অবশ্যই আমি কয়েকটা জিনিস প্রথমে বলে দিই যে ব্ল্যাক বোর্ড অ্যাকচুয়ালি যখন তুমি থাকবে তখন তোমাকে কীভাবে ইউজ করতে হবে। দেখো, প্রথমে তো তোমাকে বলে রাখি যে ব্ল্যাক বোর্ড তুমি যখন ইউজ করবে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যখন লিখছো তখন যেন সেই লেখাটা ছেলেমেয়েরা গার্ড না হয়ে যায়। তোমার দেহটা বা তোমার শরীরটা যেন তোমার লেখাটাকে গার্ড না করে দেয়, মানে তুমি হাতটাকে একটু দূরে রেখে লেখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে হাতের লেখা তো অবশ্যই পরিষ্কার করতে হবে, সেগুলো আমি তো পরে আসছি। কমন যেগুলো মিস্টেক হয় সেগুলো আগে বলে নিই। নেক্সট হচ্ছে ডাস্টার, অবশ্যই ডাস্টার বা তোমাকে কোনো ইরেজার দিয়ে, হয়তো রুমাল টাইপের হোয়াইট বোর্ড যদি থাকে তাহলে রুমাল টাইপের দিয়ে হয়তো মুছতে বলা হয়েছে, তাহলে মানে আমি এটাকে ডাস্টারই বলছি। তো ডাস্টারটাকে অবশ্যই তুমি বাম হাতে ইউজ করবে, বাম হাতে ব্যবহার করবে এবং লেখাটাকে অবশ্যই ডান হাতে করবে। এটাকে কমন ভুল হয়ে যায় এবং তুমি যেন বোর্ডে বাচ্চারা যেন দেখতে পায় সেইভাবে সেই রকম পজিশন করে দাঁড়াবে। আর অবশ্যই তোমার দুটোভাবেই থাকতে হবে, বোর্ডের দিকেও তাকাতে হবে, বাচ্চাদের দিকেও তাকাতে হবে, সেইভাবে একটা অ্যাঙ্গেল তোমাকে ম্যানেজ করতে হবে। বেশ,
ব্ল্যাকবোর্ড লেখার সময় তোমাকে স্পষ্ট ও সোজা লাইন লিখতে হবে। অক্ষরগুলি যাতে ক্লাসে সকল ছাত্রছাত্রী বুঝতে পারবে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বোর্ডে লেখার সময় বানানের ব্যাপারে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে, যে বানান ভুল যাতে না হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে পাঠ্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজন হয় কেন? কিছুদিন পরে পরেই সিলেবাস চেঞ্জ হয়ে যায়, সেই বিষয়টাই জানতে চাওয়া হচ্ছে যে বারবার সিলেবাস চেঞ্জ করার প্রয়োজনীয়তা রয়েছে কেন। এটা একটা ওয়ান টাইপ অফ কন্ট্রোভার্সাল কোশ্চেন বলতে পারে, তবে আমি মনে করছি না যে এটা কন্ট্রোভার্সাল কিছু আছে বলে মনে হয় না। দেখো, আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজ অবশ্যই পরিবর্তনশীল, অলওয়েজ চেঞ্জেবল। দেখো, আজকে আমরা যে মোবাইলটা ইউজ করছি, তোমার হাতে যে মোবাইলটা রয়েছে, কিন্তু আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এই মোবাইলটা ছিল না তোমার হাতে। মোবাইল তোমার হার্ডলি 2 বছর কি 3 বছর যায়, কিন্তু তার বেশি যায় না। তো অলওয়েজ আমাদের দেখা, চেনা, চিন্তাভাবনা করা, সমস্ত কিছু প্রসিডিওর কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সোসাইটির অনেক কিছু জিনিসই চেঞ্জ হচ্ছে। তো সেইটাকে মাথায় রেখে তার চাহিদা, তার লক্ষ্য কিন্তু বদলাচ্ছে। তো প্রতিটি শিক্ষার্থীর এই পরিবর্তনশীল সমাজের সদস্য, এবং কারণ ছাত্রছাত্রী ও সমাজের সঙ্গে সঙ্গতি রেখে তাদের চাহিদা অনুসারে পাঠ্যক্রম পরিবর্তন করা কিন্তু আবশ্যক হয়ে পড়েছে। পরবর্তী কোশ্চেন, বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন কি আপনি সমর্থন করেন? যে যারা বিদ্যালয়ে অলরেডি পড়াচ্ছেন তাদের কি প্রাইভেট টিউশন করাটাকে আপনি সমর্থন করেন? যদি আপনি সমর্থন করেন যুক্তি দেন, না সমর্থন করেন সেটাও যুক্তি দেন। দেখো, এটা খুব কমন একটা প্রশ্ন, যে প্রথম উত্তর হবে যে হ্যাঁ, না, আমি সমর্থন করি না। প্রাইভেট টিউশন করার আগে আমাকে ভাবতে হবে আমি কেন পড়াবো, অর্থের জন্য নাকি নিঃস্বার্থ সাহায্যের জন্য। তো যদি প্রথম কারণটাই গ্রহণযোগ্য হতে পারে না, কেননা আমি ইতিমধ্যেই সরকারের কাছ থেকে বেতন পাচ্ছি, যদি আমি জবটা পাই তাহলে সেক্ষেত্রে বলছি যে আমি অলরেডি সরকারের কাছ থেকে বেতন পাবো, তাছাড়া আমার আর্থিক নিরাপত্তা তখন সেক্ষেত্রে থাকবে। আর দ্বিতীয় কারণটা যদি হয়, তাহলে কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে বিনা বেতনে পড়ায়, তাহলে অবশ্যই সেটা সমর্থনযোগ্য, নচেত কিন্তু সেটা সমর্থনযোগ্য কোনো অর্থেই নয়। বেশ, পরবর্তী কোশ্চেন কী আছে দেখি। রাম রসায়ন সম্পর্কে আপনি কি জানেন, বা কিছু আপনার জানা থাকলে বলুন। দেখো, হ্যাঁ, তার উত্তর হবে হ্যাঁ, আমি জানি। রাম রসায়ন হলো অষ্টতর শতকে যে রঘুনন্দন দ্বারা কৃত রামায়ণের অনুবাদ, অষ্টতর শতকে। বেশ, অষ্টলোকপাল কথা কোন বিষয়ে অবলম্বনে রচিত কাব্য? এই কাব্যের একজন কবির নাম বলুন। কি বলা হচ্ছে? অষ্টলোকপাল কথা হলো সূর্যব্রত কাহিনী অবলম্বনে লিখিত। এই কাব্যের একজন কবি হলেন দ্বিজ মালাধর। বেশ, ষোড়শ শতকে, হ্যাঁ ঠিক আছে, ষোড়শ শতকে কে সাইফুল মুলক বদিউজ্জামান নামে কাব্য লিখেছিলেন? এটি কোন প্রকার কাব্য? দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বাংলায় আসার মতন কোশ্চেন। অলরেডি বিগত বছরে কিন্তু এই কোশ্চেনটাই বারবার জিজ্ঞেস করা হয়েছে, যে ষোড়শ শতকে সাইফুল মুলক বদিউজ্জামান নামে কাব্য লিখেছিলেন দোনা গাজী। কাব্যটি রোমান্টিক আখ্যানধর্মী কিন্তু ইসলামিক একটা কাব্য। নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধ কাব্যটি কার লেখা? গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? দেখো, পলাশির যুদ্ধ কাব্যটি লেখা হচ্ছে নবীনচন্দ্র সেনের লেখা। গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছিল। এমন একটি নাটকের নাম বলুন যার পটভূমিতে আছে 50-এর মন্বন্তর এবং আগস্ট আন্দোলন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন। বিজন ভট্টাচার্যের কী আছে? নবান্ন। শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের প্রথম মতামত কোন পত্রিকায় এবং কখন প্রকাশিত হয়? দেখো, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। সময়কাল ছিল 1883। উক্ত পত্রিকায় প্রকাশিত প্রবন্ধটির নাম ছিল ন্যাশনাল ফান্ড। প্রাচীন বাংলায় কয়টি জনপদ ছিল এবং কী কী? দেখো, প্রাচীন বাংলায় জনপদ ছিল 5টি জনপদ ছিল। সেটা হচ্ছে রাঢ়, সুক্ষা, পুণ্ড, বশ এবং কামরূপ। এই 5টিকে বোঝানো হতো। সে সময় বঙ্গ বলতে পূর্ববঙ্গকে কিন্তু বোঝানো হতো। আপনি ক্লাসে কিছু পড়ালেন, কিন্তু আপনার কিন্তু বানানটা এখানে ভুল আছে, একবার চেক করে নিও তোমরা। কিন্তু আপনার ছাত্রছাত্রীরা সেই পাঠ কতখানি গ্রহণ করতে পারলো, তা কিভাবে আপনি বুঝবেন যে ছেলেমেয়েরা যে কতখানি বুঝতে পেরেছে, এটা কিভাবে আপনি বুঝবেন?
দেখো, এক্ষেত্রে তোমার উত্তর যেটা হওয়া উচিত বা যেভাবে বলবে, এটা খুব একটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন, যে আমি প্রথমে পড়াটি ভালো করে বুঝিয়ে দেব, তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি করব। তারা যদি যথাযথ উত্তর দিতে পারে তাহলেই বুঝবো যে তারা বিষয়টি বুঝতে পেরেছে, ঠিকঠাকভাবে গ্রহণ করতে পেরেছে। পরবর্তী কোশ্চেন দেখো, বৈদিক ভাষার নাম সংস্কৃত কেন হয়েছিল? বৈদিক ভাষার নাম সংস্কৃত কেন বলা হয়েছিল? দেখো, বৈদিক ভাষা এদেশের অন্য ভাষার সংস্পর্শে আসার ফলে মৌখিকভাবে অন্য ভাষার, যেমন ধরো না পালি, প্রাকৃত, অপভ্রংশ প্রভৃতি শব্দ বৈদিক ভাষায় ঢুকে পড়েছিল। ফলে বৈদিক ভাষা তার কৌলিন্য হারিয়ে ফেলেছিল। সেই সময় পালিনী এই ভাষার সংস্কার সাধন করে লিখিত রূপ দেন। এই সংস্কারকৃত ভাষাটির নামই হলো একদম সংস্কৃত ভাষা। বৈষ্ণব অলঙ্কারকারীরা কয়টি রসের কথা বলেছেন এবং এদের মধ্যে শ্রেষ্ঠ রস কোনটা? বৈষ্ণব অলঙ্কারীরা 5টি রসার কথা বলেছেন। এদের মধ্যে শ্রেষ্ঠ রস হলো মধুর রস হলো শ্রেষ্ঠ রস। মধুর রস হলো শ্রেষ্ঠ রস। পরবর্তী কোশ্চেন দেখো, বাগধ্বনি কয় প্রকার ও কী কী? দেখো, বাগধ্বনি হচ্ছে 2 প্রকার, বিভাজ্য এবং অবিভাজ্য ধ্বনি। দেশভাগের পটভূমিকায় রচিত 2টি উপন্যাসের নাম বলুন। দেশভাগের পটভূমিকায় রচিত 2টি উপন্যাসের নাম হলো শক্তিপদ রাজগুড়ের মেঘে ঢাকা তারা এবং অমিয়ভূষণ মজুমদারের রচিত গড় শ্রীখণ্ড। আপনার মতে পাঠ্যপুস্তক কী? নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিখন কার্যে সহায়ক এবং শিখনের উদ্দেশ্যে রচিত, মুদ্রিত তথা প্রকাশিত পুস্তকই হলো পাঠ্যপুস্তক। বর্তমান বিদ্যালয়ে পাঠ্যসূচিতে কিছু অনুবাদমূলক রচনা যুক্ত করা হয়েছে। মানে পাঠ্যসূচিতে কিছু অনুবাদমূলক রচনা যুক্ত করা হয়েছে। ছাত্রছাত্রীরা অনুবাদ করা শেখাতে হলে আপনি কিভাবে শেখাবেন বা কিভাবে বিষয়টিকে নজর দেবেন যে অনুবাদ যদি বাচ্চাদেরকে শেখাতে হয়? দেখো, অনুবাদ শেখানোর আগে বুঝতে হবে যে উভয় ভাষায় মানে যদি তোমাকে অনুবাদ করতে হয় বাংলা থেকে ইংরেজি করতে হবে, নাহলে ইংরেজি থেকে বাংলা করতে হবে। তো উভয় ভাষার ছাত্রছাত্রীদের প্রাথমিক বোধ কতখানি, মানে তারা ল্যাঙ্গুয়েজটাকে বুঝেছে কতটা, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজেই। কঠিন শব্দ তার অর্থ আমাকে ব্ল্যাকবোর্ডে লিখে দিতে হবে। শব্দ, বাক্যাংশ এবং বাক্য এই ধারায় তারা যাতে অনুবাদ করতে শেখে সেটা আমাকে আগে শেখাতে হবে, তারপরে তুমি অনুবাদ শেখাতে পারবে। ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য বিদ্যালয়ে কোন কোন প্রকল্প চালু রয়েছে? ছাত্রছাত্রী উভয়ের জন্য দেখো 2টো প্রকল্প রয়েছে, সবুজ সাথী এবং মিড ডে মিল প্রকল্প। সাহিত্য কি? সরি, এই প্রশ্নের উত্তর আমি শ্রদ্ধেয় শ্রী শ্রী চচেস শ্রী সরি এই প্রশ্নের উত্তর আমি শ্রদ্ধেয় শ্রীচন্দ্র দাস মহাশয়ের উক্তি তুলে ধরছি, কেননা সাহিত্য পাঠের পর আমরাও তাই অনুভূতি যে নিজের কথা একটু বলতে ভুল হলো। কীভাবে আপনি ছাত্রছাত্রীদের সাহায্য করবেন? দেখো, বিদ্যালয়ের পাঠদান ছাড়া আমি ছাত্রছাত্রীদের আবৃত্তি শেখাবো কিংবা কম্পিউটার শিখিয়ে তাদের সাহায্য করব। শিক্ষার্থীদের নিজের দখল অনুসারে সাহিত্যের বিভিন্ন যুক্তিমূলক আলোচনা করব। আমার মনে হয় আবৃত্তি কখন দক্ষতা বিকাশে অনেক সহায়ক হয়, আবৃত্তি দক্ষতা বিকাশে, এবং আবৃত্তি ছাত্রছাত্রীদের মধ্যে ছন্দ, জ্যোতি, ভাবের কিংবা কণ্ঠস্বরের ওঠানামা সম্পর্কে বুঝতে পারে। ফলে এক্ষেত্রেও আমি তাদের নতুন কিছু শেখাতে পারবো ছাত্রছাত্রীদের জন্য। জয় হিন্দ, আজকে এ পর্যন্তই।